নরেন্দ্র মোদীকে নয়, ডক্টর মোহাম্মদ ইউনূসকেই হাতে রাখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী ট্রাম্প প্রশাসন। মসনদে বসেই বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক বন্ধুত্ব তৈরিতে উঠে পড়ে লেগেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেননা শপথের পরেই বাংলাদেশের সঙ্গে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হঠাৎ কেন বাংলাদেশকে খুশি করলেন ট্রাম্প। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশকে নিয়ে যে সুসংবাদ দিলেন, বাংলাদেশে সহ বিশ্বের বিভিন্ন দেশে ট্রাম্প প্রশাসন অনুদান বন্ধ করে দিয়েছে, কিন্তু বাংলাদেশে অনুদান চালু রেখেছে, এটি বাস্তব। ভিডিওতে জানতে পারবেন আরও বাংলাদেশের জন্য কি কি সুসংবাদ দিলেন ট্রাম্প ও ট্রাম্পের প্রশাসন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আমিরুল মোমিনিন মানিক ভাই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, সাথে আরেকটি প্রতিবেদনও দেখতে পাবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে হঠাৎ কেন বাংলাদেশকে খুশি করলেন ট্রাম্প। এই বিষয়ে আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই মেসেজ বক্সে গিয়ে ড্রপ করুন। প্রিয় দর্শক, এই আলোচনার ভেতরে প্রবেশ করার আগে একটা তীব্র ক্ষোভ জানাতে চাই। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা রাজপথে নেমেছিলেন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, কিন্তু তাদের উপর পুলিশ ন্যাক্কারজনকভাবে হামলা করেছে, ফলে রক্তাক্ত হয়েছেন ইবতেদায়ী মাদ্রাসার অনেক শিক্ষক। এটা অত্যন্ত জঘন্য এবং নিকৃষ্ট একটা উদাহরণ হয়ে থাকলো। এই অন্তর্বর্তী সরকার যখন মানুষের রক্তের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হয়েছে, তখন অধিকারের জন্য কোনো গোষ্ঠী বা পেশাজীবী সংগঠন রাজপথে নামবে, শান্তিপূর্ণ সেই সব আন্দোলনে পুলিশ হামলা চালাবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম তিনি বলেছেন যে সারা দেশে হাজার হাজার প্রাইমারি স্কুলকে সরকারি করা হয়েছে, কিন্তু ইবতেদায়ী মাদ্রাসাগুলোতে কোনো ধরনের সুযোগ সুবিধা তো দেয়াই হচ্ছে না, বরং সরকারিকরণেরও কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। হাসিব আল ইসলাম আরো কড়া কথা বলেছেন সরকারের প্রতি, হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেছেন, তাকে বলতে চাই, যখন গণহত্যাকারী আওয়ামী লীগ ঝটিকা মিছিল দেয়, তাণ্ডব চালায়, তখন পুলিশ কোথায় থাকে? স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই হামলার পেছনে কারা দায়ী, এর ব্যাখ্যা চেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম। আমরাও এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। অধিকারের জন্য যে কেউ রাজপথে নামতে পারে, শান্তিপূর্ণভাবে যদি তার দাবির কথা প্রকাশ করে, তাহলে কেন রাষ্ট্র তার উপর জুলুম করবে? এই জুলুমের উপত্যকা পেরিয়েই আমরা তো একটা শান্তিপূর্ণ বাংলাদেশ চেয়েছি, একটা সোনালী সকালের বাংলাদেশ চেয়েছি। এখনো কি সেই জুলুম, সেই নিপীড়ন, সেই হত্যাযজ্ঞ, সেই অধিকার দমনের নিপীড়ন এবং নানা প্রক্রিয়া? অবশ্যই এর একটি ব্যাখ্যা সরকারকে দেওয়া উচিত। প্রিয় দর্শক, মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সারা বিশ্ব নানা কারণে হতাশ হয়েছে। কারণ সারা বিশ্বের বিভিন্ন সাহায্য থেকে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছেন। যদি 2023 সালের কথাই বলি, 2023 সালে $6,400 কোটি বেশি বৈদেশিক সাহায্য দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এসে এই সহায়তাগুলো বন্ধ করে দেওয়ার কারণে নানা জায়গায় নানাভাবে প্রভাব পড়ছে, অনেকের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সোমবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই 90 দিনের জন্য বৈদেশিক সহায়তা স্থগিত করে একটি নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই আদেশটি কিভাবে বাস্তবায়ন হবে তা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ দাতা দেশ। তবে এই যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, এর মধ্যে কেবলমাত্র জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি বাইরে রয়েছে। যাই হোক, আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেছেন। ডোনাল্ড ট্রাম্পের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি অভ্যন্তরীণ নথিতে স্বাক্ষর করেছেন। এই স্বাক্ষরের কারণেই আসলে ডোনাল্ড ট্রাম্প মার্কিন ফার্স্ট নীতির কথা বলে সকল প্রকার সাহায্য সহযোগিতা স্থগিত করেছেন।
যে নথিতে মার্কো রুবি স্বাক্ষর করেছেন সেই নথি ফাঁস হয়ে গেছে ইতোমধ্যে। সেই নথিতে বলা হচ্ছে যে প্রতিটি নতুন ও বিদ্যমান সহায়তা সম্প্রসারণের প্রস্তাব পরিপূর্ণভাবে পর্যালোচনা ও অনুমোদনের আগ পর্যন্ত এগুলোর অধীন বাধ্যতামূলকভাবে অর্থ বরাদ্দ করা যাবে না। মানে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এগুলো পর্যালোচনা করতে যাচ্ছে, পর্যালোচনা করে যাচাই বাছাইয়ের মধ্যে 90 দিন পর আবার একটি তালিকা প্রকাশ করবে যে কাকে অর্থ দেব কাকে দেব না। এর ফলে যেমন ইউক্রেনেই একটি বড় ধরনের প্রভাব পড়তে যাচ্ছে। আপনারা জানেন যে বাইডেন প্রশাসন হাজার হাজার কোটি ডলার ইউক্রেনকে দিয়েছে, কিন্তু হঠাৎ করেই ইউক্রেনে এই সাহায্য বন্ধ হয়ে যাবার কারণে ভয়াবহ সংকটের মুখে পড়েছে দেশটি। এর বাইরে যদি আমি আরেকটি গুরুত্বপূর্ণ জায়গার কথা বলি, যে এইডস ত্রাণ বিষয়ক যে সহযোগিতা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, সেটিও বন্ধ করা হয়েছে। এর ফলে আফ্রিকায় যে এইডস এর মহামারী, সেটা বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রণোদনা বা উদ্যোগ, সেটা বন্ধ হয়ে যাবে। ফলে এইডস এর ওষুধ কেনায় একটা ছন্দ পতন ঘটবে এবং অনেক রোগী ওষুধ ছাড়াই হয়তো মারা যাবে। জর্জ ডব্লিউ বুশ এই সহযোগিতা কিন্তু শুরু করেছিলেন 2003 সালে। 2,60,00,000 মানুষের জীবন বাঁচাতে এটি খুবই কার্যকর একটা ভূমিকা পালন করেছে। এইরকম যখন অবস্থা, তখন বাংলাদেশের জন্য ডোনাল্ড ট্রাম্প একটা সুখবরই দিয়েছেন। এই সুখবরটি অত্যন্ত আনন্দের আমাদের জন্য। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেছেন যে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এজন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ অপূর্ব জাহাঙ্গীর বলেন যে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে। রোহিঙ্গাদের জন্য উন্নয়ন সংস্থা ইউএসএআইডি যে নিউট্রিশন ও রিসোর্সের প্রোভাইড করত, তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সহায়তা অব্যাহত রাখার ঘোষণা নিঃসন্দেহে আমাদের জন্য একটা সুখবর। এমন একটি সময়ে তিনি এই সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিলেন, প্রথমত যখন সারা বিশ্বে তিনি সহায়তা বন্ধ করলেন, দ্বিতীয়ত যখন ডেমোক্রেটিক পক্ষের খুব প্রিয়ভাজন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। অনেকে আশঙ্কা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস চাপে পড়বেন। সেই জায়গায় আমরা দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে প্রত্যক্ষ পরোক্ষভাবে খানিকটা এগিয়ে দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রিয় দর্শক, অনেকেই আমার সঙ্গে যুক্ত হয়েছেন, প্রত্যেকের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা। আমি দু একটি মন্তব্য করতে চাই। আওয়ামী লীগ আর বিএনপি দুইটা দলই সামনে চুরি, লুটপাট, দুর্নীতিতে ব্যস্ত। ছাত্রদের পাশে থাকুন, এরাই গড়বে আগামীর বাংলাদেশ। এরপর জাকির হোসেন বলেছেন আমেরিকা আগুন লাগছে, আলহামদুলিল্লাহ আমেরিকা খুশির খবর দিয়েছে, খুব এই নীতি ছেড়ে দেন, খুব খুশি তিনি, খুব খুশি। হুমায়ুন কবির তিনি বলেছেন আমেরিকা নিজেই বিপদে, তাই তাদের সাহায্য আমাদের দরকার নাই। ফ্রম জার্মানি থেকে মির্জা জাফর বেগ তিনি দেখছেন অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হি স্টপড ইউর গ্রান্ট, মনোজ কুমার দাস তিনি মন্তব্য করেছেন। শেখ আলী তিনি বলেছেন ভাই ইন্ডিয়া তো গুজব ছড়াচ্ছে। এভাবে নানা ধরনের মন্তব্য করেছেন। এখন বিবেচনা করতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার কতটা শক্তিশালী বা কতটা দুর্বল। প্রিয় দর্শক, আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, পূর্বে দুজন ব্যক্তি ছাড়া এর মধ্যে একজন ইতিমধ্যে ইন্তেকাল করেছেন। আপনারা জানেন যে হাসান আরিফ, আরেকজন হচ্ছেন সালেউদ্দিন আহমেদ। এই দুজন ছাড়া পূর্বে কোনো সরকারের দায়িত্ব পালনের অভিজ্ঞতা কারোরই নেই। ফলে নানা জায়গায় হোঁচট খাচ্ছেন। অন্যদিকে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা ছিল অভ্যুত্থানের পর একটি শক্তিশালী সরকার হবে, যারা দৃঢ়তার সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনে জিইয়ে থাকা সমস্যাগুলো তড়িৎ গতিতে সমাধান করবেন, সেই কাজটি হয়নি। বিশেষ করে দ্রব্যমূল্য এর নিয়ন্ত্রণ করতে এখন এই মুহূর্তে কিছুটা সফল হলেও আইন শৃঙ্খলার উন্নয়নের জন্য যে তড়িৎ পদক্ষেপ নেওয়া দরকার ছিল সেটা হয়নি।
আমি আলোচনাটি শুরু করেছি যে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপর হামলার ঘটনা দিয়ে। এই 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে সাধারণ জনগণ আর কোথায় গিয়ে দাঁড়াবে? মানে এখন মনে হচ্ছে যে সাধারণ জনগণের জন্য নো ম্যানস ল্যান্ড, কোনো দাঁড়াবার জায়গা নেই। একজন মানুষ প্রতিবাদ জানাবেন, সেটা যদি শান্তিপূর্ণ হয়, সেটা যদি জননিরাপত্তা বিঘ্ন না করে হয়, তাহলে কেন তার উপর লাঠিপেটা করা হবে, টিয়ার গ্যাস মারা হবে, কাঁদানো গ্যাস মারা হবে? এটা তো একদম অনৈতিক এবং ন্যাক্কারজনক ঘটনা। মানুষকে পিটিয়ে মানুষের অধিকারের কথাকে বন্ধ করে দিয়ে আপনি তো স্বস্তিতে থাকতে পারবেন না, হয়তো সাময়িক। কিন্তু এই প্রবণতা আমরা দেখছি। আমরা পুলিশ বাহিনীর ক্ষেত্রে সবসময় যে কথাটি বলেছি যে জুলাই আগস্ট আন্দোলনে দেখা গেছে এই পুলিশ বাহিনী সরকারের পক্ষে নিপীড়কের ভূমিকা পালন করেছে। কিন্তু সরকার চাইলেই পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে পারত। বিগত ফরমেট প্রক্রিয়া সকল কিছু বাদ দিয়ে নতুন বিপ্লবী গার্ড বাহিনী তৈরি করতে পারত। অবারিত সুযোগ ছিল, সেই সুযোগ হেলায় হাতছাড়া করেছে এই অন্তর্বর্তী সরকার। ফলে পুরনো ফ্যাসিবাদী প্রক্রিয়ার মধ্য দিয়ে গড়ে ওঠা পুলিশ বাহিনীকে দিয়ে এখন যদি কারো অধিকারকে স্তব্ধ করে দেওয়া হয়, তাহলে অবশ্যই সেটা অনাকাঙ্ক্ষিত। প্রিয় দর্শক, সুতরাং আমরা চাই একটি শান্তিপূর্ণ, সৌহার্দ্যময়, সবার অধিকারের বাংলাদেশ, যেটাকে বলা হচ্ছে যে বহুত্ববাদের বাংলাদেশ। সব মানুষের অধিকারের কথা এখানে থাকবে, সব মানুষ তার মত প্রকাশ করতে পারবে। একসময় তো মত প্রকাশ করলেই গুমের ভয় থাকতো। মত প্রকাশ করলাম, ধরুন সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইউটিউবে, ফেসবুকে অথবা টিভিতে গিয়ে কোনো কথা বললাম, সত্য কথা, সেটা সরকারের বিরুদ্ধে গেল, সারা রাত কিন্তু আর ঘুম হতো না। একটা ভাবনা কাজ করতো যে কখন দরজায় ঠকঠক হবে আর কোনো না কোনো গ্রুপের মানুষ এসে আমাকে উঠিয়ে নেবে। এখনো যদি এই ভয় করতে হয়, সেটা রাজপথে হোক, ঘরে হোক অথবা বাইরে হোক, তাহলে সেটা খুবই অপমানজনক এবং অবশ্যই 5ই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনার বিপরীত। সুতরাং এই বিষয়ে নিঃসন্দেহে তড়িৎ গতিতে পদক্ষেপ গ্রহণ করতে হবে। যারা ইবতেদায়ী শিক্ষকদের উপর হামলা চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে বিভাগীয় তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সবার জন্যই শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি, লিখবেন। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ট্রাম্প প্রশাসন অনুদান বন্ধ করে দিয়েছে। এই খবর শুনে ভারত কিন্তু আনন্দ উল্লাস করতেছিল যে বাংলাদেশে অনুদান বন্ধ করে দিয়েছে ট্রাম্প, এবার করবে কি? ভারত আসলে বাংলাদেশের এই ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তী সরকার এবং গণ অভ্যুত্থানকে তারা অন্য চোখে দেখে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। কারণ তারা দাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদায়ী হওয়ার পরেই ভারত আর চোখে দেখতেছে বাংলাদেশকে। বাংলাদেশের মানুষের ভালো চাচ্ছে না তারা। এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।